নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আজকের গল্পটি মধ্যপ্রদেশের কাটনি জেলার ব্রহ্মপুত্রের একটি ছোট্ট গ্রামের বসবাসকারী সুরজ নামের একটি ব্যক্তির সম্পর্কে। তাহলে আসুন সুরজের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনে। তবে গল্প শুরু করার আগে, যেমন আমি তোমাদের সবসময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশাবাদী যে আজকের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণ শোনো তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের গল্প শুরু করি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরজ এবং আমি মধ্যপ্রদেশের কাটনি জেলার একটি ছোট্ট গ্রামে থাকি। এবং আজ আমি যে গল্পটি তোমাদের বলতে যাচ্ছি তা কেবল একটি গল্প নয়, বরং আমরা এবং আমার বন্ধু দীপকের জীবনের একটি সত্য ঘটনা, যা এখনও আমাদের প্রতি মুহূর্তে ভয় পাইয়ে দেয়। আসলে আমার বন্ধু দীপক এবং আমি একই গ্রামের, যার কারণে আমাদের বাড়ি একই পাড়ায় এবং এই কারণে আমরা দুজনেই ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকেই খেলাধুলো এবং পড়াশুনো করে বড় হয়েছি। এর পাশাপাশি আমরা দুজনেই আমাদের গ্রাম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেছি। কিন্তু এরপর আমরা আমাদের পড়াশোনা ছেড়ে দিয়ে আমাদের পরিবারকে সাহায্য করতে শুরু করি, কারণ আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল এবং আমরা কোনোভাবে বেঁচে থাকতাম। এমন পরিস্থিতিতে আমাদের মতো মানুষের জন্য পড়াশোনার চেয়ে দিনে দুবেলা খাবার উপার্জন করা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এইভাবে আমরা কোনোভাবে আমাদের পরিবারের খরচ চালাচ্ছিলাম। যখন আমার বয়স মাত্র 18 বছর তখন আমার বিয়ে হয়ে যায়, কারণ আমাদের মতো পরিবারের প্রায়শই ছেলে এবং মেয়ের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আমার বয়স 18 বছর হয়েছিল এবং তার 1 বছর পর দীপকের বিয়ে হয়েছিল। যাই হোক, বিয়ের পর আমরা বুঝতে পারলাম আমাদের দায়িত্ব কত বেশি। পরিবারের খরচ বাড়ছিল এবং আমাদের কাঁচা ঘরের অবস্থাও ভালো ছিল না, যার কারণে দীপক আর আমি দুজনেই চিন্তিত ছিলাম। আমরা আমাদের পরিবারের সাথে পাশের গ্রামে যেতাম শ্রমিক হিসাবে কাজ করার জন্য, কিন্তু তাতে এতে আমাদের দৈনন্দিন খরচ মেটানো যেত। অন্যদিকে আমরা চাইতাম 2 টাকা বেশি আয় করা হোক, যাতে আমাদের ঘরের অবস্থা উন্নত হয়। এমন পরিস্থিতিতে আমাদের গ্রামের এক ছেলে ছিল যার সাথে ভালো বন্ধুত্ব ছিল। সে কানপুরে শ্রমিক হিসাবে কাজ করত। একদিন যখন আমি তার সাথে ফোনে কথা বললাম তখন সে বলল যে এখানে মজুরিও ভালো, একসাথে থাকা এবং খাবারও ভালো। যদি তোমরা দুজনেই চাও তাহলে এখানে আসতে পারো, যাতে তোমাদের পরিবারের খরচও চলে ও নতুন বাড়ি তৈরি করতে পারো। এই কথা শুনে আমি পাপ্পুকে বললাম সে আমাকে আর দীপকের জন্য কাজ খুঁজে দিতে। সেই সময় আমি আর দীপক ভাবছিলাম যদি এমন একটা কাজ পাই যা আমাদের পরিবারকে কোনোভাবে সাহায্য করবে। যদি খাবার আর থাকার ব্যবস্থা বিনামূল্যে হয় তাহলে খরচ কত হবে। এই ভেবে আমরা দুজনেই গ্রামের বাইরে কানপুরে যেতে চাইলাম, কিন্তু কানপুর সম্পর্কে আমরা খুব বেশি জানতাম না। পরের 2 দিন পাপ্পুর কাছ থেকে কোনো ফোন আসেনি। এটা দেখে আমি আর দীপক ভাবতে লাগলাম যে হয়তো পাপ্পু আমাদের জন্য কোনো কাজ খুঁজে পায়নি। কিন্তু 2 দিন পর তার ফোন এলো এবং সে বলল যে সে যেখানে কাজ করে সেখানে আমাদেরও কাজ পাওয়া যাবে। তাই সে আমাদের কাল সকালে গ্রাম ছেড়ে চলে যেতে বলল। এই কথা শুনে দীপক আর আমি খুব খুশি হলাম এবং আমরা আমাদের পরিবারের সদস্যদের বললাম যে আরও কিছু টাকা ঘরে আসবে এবং বাড়ির অবস্থারও উন্নতি হবে। এই কথা ভেবে আমাদের পরিবারের সদস্যরাও আমাদের বাইরে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু সাবধান থাকতে বললেন,
কারণ আমরা প্রথমবারের মতো গ্রাম থেকে শহরে যাচ্ছি। এমন পরিস্থিতিতে পথে যে কোনো কিছু ঘটতে পারে অথবা যে কেউ আমাদের সাথে প্রতারণা করতে পারে। এই কথা শুনে আমরা তাদের বিশ্বাস করিয়েছিলাম এবং তাদের বলেছিলাম যে আমাদের নিয়ে চিন্তা করবেন না, কারণ আমরা কানপুর যেতে পেরে খুশি। কিন্তু আমরা জানতাম না যে পাপ্পুকে আমাদের জন্য কাজ খুঁজে বের করতে বলা এবং কানপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। পরের দিন আমরা কাটনিতে এসে কানপুরগামী বাসে উঠে বসলাম। সেই সময় আমরা দুই বন্ধু খুব খুশি হয়েছিলাম যে হয়তো এখন আমাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত হবে। এই কথা ভাবতে ভাবতে আমরা এভাবেই ভ্রমণ করছিলাম এবং আমরা যে বাসে বসেছিলাম সেটি আমাদের সাথে কানপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ধীরে ধীরে আমরা এভাবেই ভ্রমণ করছিলাম। সন্ধে হয়ে আসছিল এবং অন্ধকার আমাদের ঘিরে ধরছিল। সেই সময় দরিদ্রদের নিজস্ব মোবাইল ছিল না, কেবল কিছু শিক্ষিত ধনী লোকের মোবাইল ছিল। প্রায়শই আমরা গ্রামের বাইরে টেলিফোন বুথে কেবল কারো সাথে কথা বলতে পারতাম। এমন পরিস্থিতিতে সেই সময় আমাদের কাছে মোবাইল ফোন কিভাবে থাকতে পারে? আমরা বাসে ভ্রমণ করছিলাম। তারপর আমার কাছে বসে থাকা একজনের কাছ থেকে সময় জিজ্ঞাসা করলাম। সে আমাদের বলল যে রাত 8টা বাজে। এই কথা শুনে আমরা গ্রাম সম্পর্কে কথা বলতে শুরু করলাম। আমাদের পরিবারের সদস্যদের আমাদের সম্পর্কে কি ভাবছে। যাই হোক, আমাদের এখনও রাতে অনেক পথ ভ্রমণ করতে হবে এবং আমরা ভোর 4টের দিকে কানপুর পৌঁছাবো। কিন্তু সম্ভবত অন্য কিছু ঘটতে চলেছে। বাস যত এগিয়ে যাচ্ছিল বাসে বসা যাত্রীর সংখ্যাও কমছিল। যখনই বাস স্ট্যান্ড ছাড়া কোনো রাস্তা থাকতো যাত্রীরা সেখানে নেমে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে এরপর আর কোনো যাত্রী বাসে উঠতেন না। রাত প্রায় 10টা বাজে যখন সমস্ত যাত্রী বাস থেকে নেমে গিয়েছিলেন এবং আমরা দুই বন্ধু একা ছিলাম। আমরা যখন নির্জন রাস্তায় পৌঁছালাম তখন হঠাৎ বাসটি থেমে গেল। এটা দেখে আমরা দুজনেই চিন্তিত হয়ে পড়লাম। তারপর বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার দুজনেই বাস থেকে নেমে গেলেন। কিছুক্ষণ পর তারা এসে আমাদের জানালেন যে বাসটি খারাপ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সকাল পর্যন্ত এটি মেরামত করা হবে না। হয় আমরা দুজনেই বাসে বসে অপেক্ষা করব যাতে সকালে মেকানিককে ডেকে বাসটি মেরামত করা হয়, অথবা এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি রাস্তা রয়েছে, সেখান থেকে আমাদের পরবর্তী বাস পাওয়া যাবে। আমরা সেখানে হেঁটে অন্য বাসে চাপতে পারি। এই কথা শুনে আমরা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লাম। প্রথমত রাত 10টা বাজে এবং তার উপরে রাস্তাটা অজানা ছিল, তাই আমরা বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু আমরা সারা রাত বাসে কাটাতে পারি না, কারণ আমাদের ভোর 4টে নাগাদ পৌঁছতে হবে এবং আমাদের বন্ধু ভোর 4টে নাগাদ কানপুর বাস স্ট্যান্ডে আমাদের সাথে দেখা করবে। তাই আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম যে আমরা দুজনেই এখান থেকে 2 কিলোমিটার দূরে হেঁটে যাব এবং তারপর সেখান থেকে আরেকটি বাস ধরব এবং তাতেই চলে যাব। এই ভেবে আমরা দুজনেই বাস থেকে নেমে বাস কন্ডাক্টরের দেখানো পথে হাঁটতে শুরু করলাম। তখন খুব অন্ধকার ছিল, কিন্তু আমরা আমাদের সাথে একটি ছোট টর্চ নিয়ে এসেছিলাম এবং আমরা তার সাহায্যে এগিয়ে যাচ্ছিলাম। আমরা সেই নির্জন রাস্তায় হাঁটতে প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু পথে কোনো আলো, কোনো ব্যক্তি বা কোনো যানবাহন ছিল না। পুরো রাস্তাটি নির্জন ছিল এবং আমরা অবাক হয়েছিলাম যে রাতে একটি হাইওয়েতে কিভাবে এত নির্জন হতে পারে। এই ভেবে আমরা দুজনেই একে অপরের সাথে কথা বলতে বলতে অন্ধকার দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আমরা একটু এগিয়ে এসেছি, ঠিক তখনই কিছু দূরে একটা আলো দেখতে পেলাম। এটা দেখে আমাদের দুজনের মনে একটা আশা জেগে উঠল যে হয়তো এখান থেকে আমাদের কিছু সাহায্য পাওয়া যাবে, কারণ আমরা খুব ক্ষুধার্ত ছিলাম এবং দুজনেই ক্লান্ত ছিলাম। এছাড়াও আমরা জানতে পারবো যে এখান থেকে চৌরাস্তা কত দূরে এবং আমরা একটি ধাবা বা রেস্তোরাঁ সম্পর্কে জানতে পারবো যাতে আমরা সেখানে খেতে পারি। এই ভেবে আমরা সেই আলোর দিকে এগোচ্ছিলাম। সেখানে আমরা দুজনেই আলোর দিকে এগিয়ে গেলাম এবং তারপর সেখানে এগিয়ে যেতে দেখলাম রাস্তার ধারে একটি ধাবা ছিল, আর ওই আলো বাইরে ঝুলন্ত লণ্ঠন থেকে আসছিল। সম্ভবত সেই জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে লণ্ঠনটিও ঝুলিয়েছিল। এমন পরিস্থিতিতে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে ভাবলাম যে হয়তো আমরা কিছু সাহায্য এবং কিছু খাবার পাবো।
তাই আমরা সেই ধাবার কাছে পৌঁছে গেলাম, কিন্তু ধাবার বাইরে লেখা ছিল তোমাদের জন্য 24 ঘন্টা পরিষেবা উপলব্ধ। এরপর আমি ধাবার দরজায় টোকা দিলাম। তার কিছুক্ষণ পর প্রায় 30 বছর বয়সী একজন মহিলা দরজা খুলে দিলেন। আমরা সেই মহিলার দিকে তাকালাম, যার পরনে ছিল শুধু পেটিকোট আর ব্লাউজ, আর গলায় একটা স্কার্ফ। এটা দেখে আমাদের কি হলো যে আমরা ওর দিকে তাকাতে লাগলাম। এবার সে আমাদের দিকে তাকিয়ে বলল, কি চাও স্যার? এই কথা শুনে আমরা আমাদের চিন্তা থেকে বেরিয়ে এলাম। তারপর হাত বাড়িয়ে বললাম, আমাদের বাস এখান থেকে কিছু দূরে নষ্ট হয়ে গেছে। এই পথটা আমাদের অজানা এবং মনে হচ্ছে রাত প্রায় 11টা বেজে গেছে। আমাদের যদি কিছু খেতে দেওয়া হতো তাহলে আমরা আগে খেতাম, তারপর ভাবতাম কোথায় যাব। কিন্তু এখন আমাদের এত খিদে পেয়েছে যে আমাদের মস্তিষ্ক কাজ করছে না। এই কথা শুনে মহিলাটি আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, স্যার, দরজা দাঁড়িয়ে কিছু খাওয়া হবে না ভেতরে আসবে? আমি তোমাদের জন্য গরম খাবার রান্না করব। এই কথা শুনে দীপক আর আমি একে অপরের দিকে তাকালাম। তারপর আমরা দুজনেই ভেতরে গেলাম। আমাদের একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে মহিলাটি আমাদের সামনে রাখা খাটের উপর বসতে ইশারা করলেন। আমরা দুজনেই সেই খাটের উপর বসলাম। সেই ঘরের পাশে রান্নাঘরের দিকে যাওয়ার একটা রাস্তা ছিল। সেই সময় আমরা সেই ঘরে সেই মহিলা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আমাকে এইরকম চিন্তায় ডুবে থাকতে দেখে মহিলাটি বলল, কি হয়েছে স্যার? এই কথা শুনে আমি হাত তুলে বললাম, কিছু না। মহিলাটি বলল, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি এখানে একা থাকি, কিন্তু তা নয়, আমার স্বামীও আমার সাথে থাকে। আজ কোনো কারণে সে রাতে কোথাও চলে গেছে। এমন পরিস্থিতিতে আমি একা। কিন্তু তোমরা চিন্তা করো না, আমাকে বলো কি খেতে চাও, আমি তোমাদের জন্য কি বানাবো। এটা শুনে আমি বললাম, যা বানাতে পারো সেটা বানাও। এটা শুনে মহিলাটি হেসে বলল, ঠিক আছে স্যার, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি শীঘ্রই তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। সেই সময় আমি দেখলাম দীপক ক্রমাগত ওই মহিলার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি দীপককে আলতো করে ধাক্কা দিলাম। তারপর দীপক তার হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, যা রান্না করতে পারো তাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো, আমার খুব খিদে লেগেছে। এই কথা শুনে মহিলাটি হেসে বলল, হ্যাঁ স্যার, তোমরা দুজনেই খাটের উপর বসো, আমি এখনই এনে দেবো। এই কথা শুনে আমরা দুজনেই সেখানে ছড়িয়ে থাকা খাটের উপর বসলাম। মহিলাটি রান্নাঘরে গেল। সেই মহিলাটি চলে যাওয়ার সাথে সাথে আমি দীপকের দিকে তাকিয়ে বললাম, এটা একটা কাজ? তুমি সেই মহিলার দিকে এত গ্রাসকারী চোখে তাকিয়েছিলে? এই কথা শুনে দীপক বলল, তুমি কোন যুগের? আমরা সবেমাত্র প্রাপ্তবয়স্ক হয়েছি, আর আমাদের স্ত্রীও আমাদের সাথে থাকে না। আর এখন এমন পরিস্থিতিতে যদি এমন অর্ধপরিহিত পোশাক পরা কোনো মহিলা আমাদের চোখের সামনে আসে, আমরা তার উপর থেকে চোখ সরাতে পারবো না, আর তাকেও অসাধারণ দেখাচ্ছে। এটা শুনে আমি বললাম, চুপ করো, তোমার বাজে কথা। যাই হোক, মধ্যরাতে সেই আমাদের জন্য খাবার বানাতে রাজি হয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তারপর আমি রান্নাঘর থেকে বাসনপত্রের শব্দ শুনতে পেলাম। এটা দেখে দীপক বলল, তুমি এখানে বসো, আমি এখনই আসছি। এই বলে সে চলে যেতে লাগলো। তারপর আমি বললাম, আরে তুমি কোথায় যাচ্ছ? এটা শুনে দীপক বলল, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, আমি তার রান্না দেখব। এই শুনে আমি বললাম, থামো দীপক, মজা করার একটা সীমা আছে। তারপর দীপক বলল, তুমি এখানে বসো, আমি এখনই আসছি। এই বলে সে চলে গেল এবং রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে লুকিয়ে রান্না করতে মহিলাটিকে দেখতে লাগলো। সেই সময় দীপককে রান্নাঘরে তাকিয়ে থাকতে দেখে আমি ভাবতে লাগলাম যে যদি ওই মহিলা এটা দেখে তাহলে আমি জানি না সে কি ভাববে। তাই তাকে ফলো করার জন্য আমিও তার পিছনে গেলাম। তারপর দেখলাম যে ওই মহিলা রান্নাঘরে রান্না করছিল, কিন্তু সে চুলায় রান্না করছিল এবং সেখানে রাখা বাসনপত্রগুলো অনেক পুরনো দেখছিলাম। মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে ধোয়া হয়নি। তারপর আমি একটা ভয়ানক গন্ধ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন পচা প্রাণীর গন্ধ আসছে। সেই গন্ধ এতটাই ভয়ানক যে আমি এক মুহূর্ত সেখানে নিজেকে থামাতে পারছিলাম না। কিন্তু সেই মহিলা আমাদের দিকে না তাকিয়ে খাবার রান্না করতে ব্যস্ত ছিলেন। এটা দেখে আমি বললাম, আরে শোনো, এটা কিসের গন্ধ?
কিন্তু সেই মহিলা আমাদের দিকে তাকাচ্ছিল না। তারপর আমি দীপকের দিকে তাকিয়ে বললাম, চলো এখান থেকে যাই। এই বলে আমি তার হাত ধরে বললাম, এখানে খাবার খেতে আমি চাই না। তুমি দেখেছো গন্ধটা কত ভয়ানক আসে, এবং বাসনপত্রগুলো এমন দেখাচ্ছে যেন অনেকদিন ধরে সেখানে ছিলই না। আমি এত নোংরা খাবার খেতে পারি না। কিন্তু দীপক যেন কিছু চিন্তায় হারিয়ে গেছে। এটা দেখে আমি বললাম, কি হয়েছে দীপক? কিছু হয়েছে? তুমি কি একটু চিন্তিত বলে মনে হচ্ছে? এই কথা শুনে দীপক আমার দিকে তাকিয়ে বলল, বন্ধু, আমার কিছু অদ্ভুত লাগছে। আমি বললাম, কি অদ্ভুত? জানি না কেন, কিন্তু এটা অদ্ভুত। ওই মহিলা লাল কিছু বানাচ্ছিলে, মনে হচ্ছিল যেন ওখানে কিছু মাংস পড়ে আছে, কাছেই প্লেটে প্রচুর রক্ত। আমি ভাবছি সে কি আমাদের জন্য কোনো প্রাণীর মাংস বানাচ্ছে। আরে হ্যাঁ তো, এ তো ভয়ানক গন্ধ ছিল যে আমি এক মুহূর্তে থামতে পারছিলাম না। এই কথা শুনে আমি বললাম, তুমি কি বলছো? হ্যাঁ, আমি সেখানে পচা কিছুর গন্ধ পাচ্ছিলাম, হয়তো রান্নাঘরে কোনো ইঁদুর বা কিছু মারা গেছে। কিন্তু তুমি যা ভাবছো তা নয়। এই কথা শুনে দীপক বলল, কিন্তু আমারও একই অনুভূতি হচ্ছিল। সেই সময় আমরা দুজনেই কথা বলছিলাম, হঠাৎ পিছনের ঘর থেকে কিছু শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ যেন সেই ঘরের জিনিসপত্র তুলে এখানে সেখানে ছুঁড়ে মারছে। সেই শব্দ শুনে আমরা দুজনেই অবাক হয়ে রইলাম। আমি বললাম, উনি যে বলল ওনার স্বামী বাইরে কোথাও গেছে, তাহলে ঘরে কে আছে? আমি আর দীপক একে অপরের দিকে তাকালাম। তারপর উঠে ওর ঘরের কাছে এসে দরজার কাছে দাঁড়িয়ে শব্দ শুনতে লাগলাম। ভেতর থেকে জিনিসপত্র পাঠানোর শব্দ ভেসে আসছিল। আমি সেখানে বসেছিলাম, মনে হচ্ছিল ভেতরে একজন লোক আছে। তারপর দীপকও আমার পিছু পিছু এলো। সেই সময় ঘর থেকে আসা শব্দ শুনে আমরা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম এবং ভাবতে লাগলাম যে আমাদের এই ঘরটি খুলে পরীক্ষা করা দেখা উচিত। ঘরটি খোলার সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে ঘর খুব অন্ধকার। এটা দেখে আমরা একটু এগিয়ে গিয়ে সেই ঘরে ঢুকলাম। আমাদের ঠান্ডা লাগছিল, সেই স্যাঁতসেঁতে গন্ধও আসছিল। মনে হচ্ছিল যেন ঘরটি অনেক দিন ধরে বন্ধ ছিল। তারপর হঠাৎ আমাদের সামনে একজন লোক এসে দাঁড়ালো। হঠাৎ সে যেভাবে এলো, আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। আমাদের হার্টবিট বেড়ে গেল। তারপর আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এই কথা শুনে লোকটি চোখ বড় বড় করে অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালো এবং চোখ ঘোরাতে লাগলো। তার মুখ এবং দেখার ধরন আমাদের কাছে খুব অদ্ভুত মনে হলো। আমরাও একটু ভয় পেয়ে গেলাম। এই কথা শুনে লোকটি আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, যদি তোমরা এখানে এসে থাকো তাহলে তোমরা চিরকালই এখানেই থাকবে, কারণ যে এখানে আসে সে ফিরে যায় না। সে এই জায়গাগুলির মধ্যেই একটি হয়ে যায়। এই কথা বলে সে জোরে জোরে হাসতে লাগলো। সেই সময় তার হাসির শব্দ খুব ভয়ঙ্কর ছিল এবং পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, যার কারণে আমরা কিছুটা ঘাবড়ে যেতে শুরু করি এবং ভাবতে শুরু করি যে এই লোকটির কথাবার্তার অর্থ কী। ঠিক তখনই আমরা পেছন থেকে ওই মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম, তোমরা দুজন এখানে কি করছো? এই কথা শুনে আমরা পিছনে ফিরে দেখলাম যে মহিলাটি আমাদের পিছনে দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে রাগ করে তাকিয়ে আছে। এটা দেখে আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলাম। মহিলাটি দ্রুত সেই ঘরের দরজা বন্ধ করে আমাদের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, তোমাদের দুজনের জন্য খাবার প্রস্তুত। আমি বললাম, দুঃখিত, তোমাদের অনুমতি ছাড়াই ওই ঘরটি খোলা উচিত হয়নি। কিন্তু সে চলে গেছে। এই ঘরে কিছু শব্দ হচ্ছিল, তাই আমরা দরজা খুলে তাকালাম, কিন্তু আমাদের এটা করা উচিত হয়নি। এই কথা শুনে মহিলাটি কিছু বলল না। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, খাবার তৈরি, খাবার খাও। এই কথা শুনে আমি বললাম, ঠিক আছে, কিন্তু তোমরা এই লোকটিকে এভাবে আটকে রেখেছো কেন? উনি কে? আর তুমি যে বলছো তোমার স্বামী এখানে নেই? এই কথা শুনে সে আমাদের দিকে তাকিয়ে বলল, সে আমার আত্মীয়। আমরা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। ওনার মানসিক অবস্থা ভালো নেই, তাই তাকে এই ঘরে আটকে রাখতে হয়। অন্যথায় সে তার পাগলামিতে যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে আমাদের ধাবায় আসা লোকেদের কোনো সমস্যা হোক, এটা আমরা চাই না।
এবার তোমরা খাবারে মনোযোগ দাও। এই কথা শোনার পর আমরাও সেই মহিলার কথা বিশ্বাস করে আমাদের জায়গায় ফিরে এসে খাবার খেতে বসলাম। তারপর সেই মহিলা আমাদের জন্য খাবার পরিবেশন করলেন। তারপর আমাদের চোখ বড় বড় হয়ে গেল, কারণ খাবারটি খুব সুস্বাদু দেখাচ্ছিল। এটা দেখার পর দীপক আমার দিকে তাকাতে লাগলো, কারণ সে নিজেই আমাকে বলেছিল যে মহিলা খাবার রান্না করছে। সে রক্তের মতো কিছু দেখেছে, কিন্তু তার সামনে ডাল, রায়তা, পনির, রুটি এবং সালাড ছিল। আমি একই কথা ভাবছিলাম। সেই মহিলা আমাদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এটা শুনে আমি কিছু বললাম না। তারপর সে নিচু হয়ে আমাদের খাবার দিতে লাগলো। তারপর দীপক আবার তার দিকে তাকাতে লাগলো। যখন সেই মহিলা দীপককে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখলো, তখন যেন তার মুখে একটু অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর আমাদের খাবার পরিবেশন করার পর সেই মহিলা বলল, তোমরা সবাই খাবার খাও। এই কথা শুনে দীপক খাবার খেতে শুরু করলো এবং সেই মহিলার দিকে তাকিয়ে রইল। কিন্তু এইসব দেখার পরও সেই মহিলার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। অন্যদিকে যেভাবে আমি সেই মহিলাকে খাবার রান্না করতে দেখলাম, তাতে আমার খাবার খেতে মোটেও ইচ্ছা করছিল না। কিন্তু আমিও খুব ক্ষুধার্ত ছিলাম এবং যে খাবারটি দেখতে খুব সুস্বাদু লাগছিল, তাই ভাবলাম একটু খাই। এই ভেবে মুখে একটা দেওয়ার সাথে সাথেই এর স্বাদটা আমার কাছে খুব অদ্ভুত এবং খারাপ মনে হলো। এতটাই খারাপ যে গিলতেও পারছিলাম না। আমি উঠে দরজা দিয়ে বেরিয়ে এসে বমি করে ফেললাম। এখন আমি ক্রমাগত বমি করছিলাম। এটা দেখে সেই মহিলা আমার কাছে এসে বলল, কি হয়েছে? খাবার ভালো ছিল না? এটা শুনে আমি তার দিকে তাকিয়ে বললাম, না না, কিছু হয়নি। আমরা এত দীর্ঘ ভ্রমণের পরে এসেছি, তাই আমার বমি হয়েছে। কিছুই হয়নি। এই বলে আমি ফিরে এসেছি, কিন্তু খাবার খেতে ইচ্ছা করছিল না। সেই মহিলা ভেতরে এসে আমাকে বলল, তোমার খাবার খেতে ইচ্ছা করছে না কেন? আমি এত পরিশ্রম করে খাবার রান্না করেছি এবং তুমিও ক্ষুধার্ত ছিলে, তাই তোমাকেও খেতে হবে। কিন্তু বমি করার পর আমার খুব শরীর খারাপ লাগছে। এমন পরিস্থিতিতে আমি খাবার খাবো না। এই কথা শুনে মহিলাটি রাগে চিৎকার করে বলল, তোমাদের খেতেই হবে। সেই মহিলার কণ্ঠস্বর তখন এত ভীতিকর শোনাচ্ছিল, এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, তুমি তোমার টাকা চাও, তুমি টাকা পাবে, কিন্তু আমি তোমার খাবার খেতে চাই না। এই কথা শুনে মহিলার রাগ সপ্তম আকাশ ছুঁয়ে গেল। সে আমার দিকে এগিয়ে যাওয়ার আগেই দীপক বলল, খাবারটা সত্যিই সুস্বাদু। এই বলে সে আমার খাবারের প্লেটটা তার সামনে রেখে খেতে শুরু করলো। মহিলাটি রাগ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর সে রান্নাঘরে গেল এবং কিছুক্ষণ পর এক গ্লাস জল নিয়ে বেরিয়ে এলো। দীপক কিছুক্ষণের মধ্যেই খাবার খেয়ে ফেলল। খাবার খাওয়ার পর তার দিকে তাকিয়ে মনে হলো যেন সে মাতাল। তারপর হঠাৎ দীপকের মাথায় তীব্র ব্যথা শুরু হলো এবং মাথা ভারী হতে লাগলো। দীপকের দিকে তাকিয়ে আমি বললাম, কি হয়েছে দীপক? তুমি ঠিক আছো? এই কথা শুনে দীপক বলল, হ্যাঁ, আমার একটু মাথা ব্যথা হচ্ছে। তারপর মনে হলো যেন কেউ আমাদের পিছনে খুব কাছে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি পেছনে তাকালাম, কিন্তু ওরকম কিছু ছিল না। তারপর হঠাৎ মনে হলো কেউ জানালা দিয়ে আমাদের দেখছে। যখন আমি সাবধানে ওই দিকে তাকালাম, তখন মনে হলো কেউ নেই। তারপর আবার জানালার সামনে দিয়ে কেউ চলে গেল। এটা দেখে আমি উঠে জানালার কাছে এসে বাইরে তাকালাম। আমি অবাক হয়ে দেখলাম যে কিছুক্ষণ আগে যে লোকটিকে আমি ঘরে দেখেছিলাম, সে জানালার সামনে দাঁড়িয়ে আছে আর মুখটা বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে। এটা দেখে আমি এক মুহূর্ত খুব ভয় পেয়ে গেলাম। তারপর ভাবতে লাগলাম যে এই লোকটি আমাদের পিছনের ঘরে ছিল, তাহলে সে এখানে কিভাবে এলো? তারপর কেউ পেছন থেকে আমার গায়ে হাত রাখলো। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম। তারপর সেই মহিলা আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? আমার রান্না করা খাবার তো তোমার পছন্দ হয়নি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন বিশ্রাম নাও। এটা শুনে আমি বললাম, না, আমরা দুজনেই যাব, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা এভাবে কিভাবে যেতে পারো? আর এত দেরি হয়ে গেছে, এখন রাত্রে কোথাও যাওয়ার জন্য গাড়ি ঘোড়াও পাবে না, এবং আমার মনে হয় এখানকার পথের সাথে তুমি অপরিচিত, তাই তুমি এখানে সেখানে হারিয়ে যাবে। তাই তুমি চাইলে এখানেই বিশ্রাম নিতে পারো।
এই কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এবং কিছু বললাম না, কারণ তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে একজন একা মহিলা কিভাবে এত অচেনা লোকেদের তার জায়গায় থাকতে বলতে পারে। সেই সময় আমাকে চিন্তায় ডুবে থাকতে দেখে সেই মহিলাটি বলল, কি হয়েছে? এই কথা শুনে আমি তাড়াহুড়ো করে বললাম, না কিছু না, কিন্তু আমরা এখানে থাকতে চাই না, আমাদের যেতে হবে। আমি আমার কথা শেষ করার আগেই দীপক আমার কাছে এসে বলল, বন্ধু থামো। এই কথা শুনে আমি তাকে কিছু বলার আগেই সেই মহিলা তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও, এখানে কোনো ধরনের সমস্যা হবে না, তুমি যা চাও তাই পাবে। এই কথা শুনে দীপক সেই মহিলার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি আমাকে বলো এবং আমরা এখানে থাকতে পারবো। তো বন্ধুরা, দীপক আর সুরজের সাথে কি হলো সেটা নিয়ে আগামী পর্বে আমরা উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলো। তো আমরা শীঘ্রই পরের পর্বটি নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সবাইকে ভালো রেখো।